আজ থেকে ২০০০ বছর আগে বিখ্যাত গণিতবিদ আর্কিমিডিস বানিয়েছিল একটা টাইম মেশিন, যেটা দিয়ে অতীত বা ভবিষ্যতে ট্রাভেল করা যেত। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই ডিভাইসটি চলে যায় হিটলার বাহিনীর হাতে। ফলে তারা চায় এই টাইম মেশিন দিয়ে যুদ্ধে জয় পেতে, কিন্তু অতীত চেঞ্জ করলে বর্তমানও চেঞ্জ হয়ে যাবে। তাই এই ভয়ঙ্কর কাজে বাধা দিতে ইন্ডিয়ানা জোন্স নামের বিখ্যাত অ্যাডভেঞ্চারার নেমে পড়ে এক দুঃসাহসিক মিশনে। কিন্তু সেটা করতে গিয়ে সে নিজেই এমন এক টাইম ট্রাভেলের লুপে ফেসে যায় যার রীতিমতো কল্পনার বাইরে। শেষ পর্যন্ত এই টাইম ট্রাভেল মেশিন কার হাতে পৌঁছায় তা জানাতেই আমি সামিয়া নিয়ে এলাম ইন্ডিয়ানা জোন্স দ্য ডায়াল অফ ডেস্টিনির মুভি এক্সপ্লেনেশন, যার শুরুতেই আমরা ১৯৪৪ সালের ফ্রান্সের একটি নাৎসি দুর্গ দেখতে পাই। এ সময় মিত্রবাহিনীর আক্রমণের কারণে চারদিকের পরিস্থিতি তখন খুবই থমথমে। আসলে জার্মানরা এই যুদ্ধে ততদিনে তাদের পরাজয় টের পেতে শুরু করেছিল বিধায় তারা পালিয়ে যাচ্ছিল। ঠিক এমন পরিস্থিতিতে দেখা যায় বিখ্যাত আর্কিওলজিস্ট ইন্ডিয়ানা জোন্স বন্দী হয়েছে জার্মান সৈন্যদের হাতে। ইন্ডিয়ানা জোন্স হলো এমন একজন দুঃসাহসী এক্সপ্লোরার যে নিজের জীবনের পরোয়া না করে প্রাচীন সব মূল্যবান জিনিসপত্র খারাপ মানুষদের হাত থেকে রক্ষা করে। এদিকে জার্মান সৈন্যরা তাকে আমেরিকান গুপ্তচর ভেবে ধরে নিয়ে আসে। এছাড়াও তার কাছ থেকে উদ্ধার করা হয় যীশু খ্রিস্টের সেই বিখ্যাত ল্যান্ড অফ লনজাইনাস। এটাই হলো সেই বর্ষা যা দিয়ে যীশু খ্রিস্টকে হত্যা করা হয়েছিল। তবে রুমের ভেতর থাকা এক জার্মান প্রফেসর বর্ষার এই ফলাটা দেখা মাত্রই চিনে ফেলে। তার দুই চোখ লোভে চকচক করতে থাকে। সে স্বয়ং হিটলারের কাছে এই মহামূল্যবান জিনিসটা উপহার হিসেবে নিয়ে যাওয়ার প্রস্তাব রাখে। কিন্তু জোন্স তাদের এমন অহেতুক উল্লাস দেখে মুচকি হেসে জানায় হিটলার খুব দ্রুতই এই যুদ্ধে হারতে চলেছে। কিন্তু অহংকারী কর্নেল জোন্সের কথায় বিন্দুমাত্র পাত্তা না দিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারার সিদ্ধান্ত নেয়, যার ফলে জার্মান সৈন্যরা তাকে এবার নিয়ে যায় একটি ভাঙাচোরা ঘরে। এরপর তার গলায় পরিয়ে দেওয়া হয় ফাঁসির দড়ি। তবে ঠিক তখনই পুরো পরিস্থিতি বদলাতে শুরু করে, কেননা মিত্রবাহিনীর বিশাল এক বাংকার ব্লাস্টার বোমা এসে তাদের দুর্গ ব্লাস্ট করে দেয়। ফলে পুরো ঘরটি মুহূর্তের মধ্যেই পরিণত হয় এক ধ্বংসস্তূপে। এই ঘটনায় প্রাণ যায় বহু জার্মান সৈনিকের। আর এই সুযোগে ইন্ডিয়ানা জোন্সও কোনো মতে তার ফাঁসির দড়ি খুলে ফেলতে সক্ষম হয়। এরপর সে বুদ্ধি করে একটি জার্মান হেলমেট পরে নেয় এবং তাদেরই একটি গাড়ি চুরি করে সেই ধ্বংসস্তূপ থেকে তীব্র বেগে পালাতে শুরু করে। আসলে এখানে তার মূল লক্ষ্য হলো জার্মানদের সেই ট্রেনটি থামানো, কেননা এই ট্রেনে করেই জার্মানরা সমস্ত মূল্যবান ঐতিহাসিক জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে তাদের দেশে। এভাবেই ছদ্মবেশ নিয়ে এক তুমুল ফাইটিংয়ের পর জোন্স ট্রেনটিতে উঠে পড়তে সক্ষম হয়। এদিকে ট্রেনের ভেতর দেখা যায় ব্যাসিল নামের একজন অক্সফোর্ড প্রফেসরকে, যে কিনা ইন্ডিয়ানা জোন্সের খুব কাছের একজন বন্ধু। মূলত জোন্স আর ব্যাসিল মিলেই এখানে এসেছিল অ্যান্টিক জিনিসগুলো উদ্ধারের জন্য। এছাড়াও ব্যাসিল হলো জোন্সের এমন এক পার্টনার যে ঐতিহাসিক জিনিসপত্রের আসল ক্ষমতা সম্পর্কে খুব ভালোভাবে জানে। এখানে জার্মানরা তাকে অনেক টর্চার করে তাদের আসল মিশন জানার জন্য। তবে অনেকক্ষণ ধরে মুখ না খোলার কারণে জার্মান কর্নেল তাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়ে দেয়। এদিকে ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে হাজির হয় ইয়র্গেন ভলার নামের একজন জার্মান পদার্থবিজ্ঞানী। এই ভলার হলো এমন একজন ঠান্ডা মাথার ভিলেন যে হিটলারের চেয়েও নিজের স্বার্থ এবং ম্যাথমেটিক্যাল পাওয়ারকে বেশি গুরুত্ব দেয়। সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কর্নেলকে জানায় যে তাদের উদ্ধার করা সেই বিখ্যাত বর্ষাটি সম্পূর্ণ নকল। তবে এখানে সে আরও একটা অদ্ভুত বিষয় জানায়। সে বলে তার কাছে আছে অ্যান্টিকা থিরা নামের একটা জাদুকরি ঘড়ি, যা বানিয়েছিল বিখ্যাত গণিতবিদ আর্কিমিডিস। এই অ্যান্টিকা থিরা হলো এমন এক ঘড়ি যা দিয়ে মুহূর্তের মধ্যেই টাইম ট্রাভেল করা সম্ভব। তাই এটাকে ডায়াল অফ ডেস্টিনিও বলা হয়। অর্থাৎ এটা হাতে পাওয়া মানে পুরো দুনিয়ার সময়ের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেওয়া। কিন্তু সমস্যা একটাই, এই ঘড়ির কেবল একটাই অংশ তাদের কাছে আছে, আর এর বাকি অংশটা যে পৃথিবীর কোথায় লুকিয়ে আছে তা কেউ জানে না। তবে এই অ্যান্টিকা থিরার নাম শুনেই ব্যাসিলের চোখ চকচক করে ওঠে, কারণ তাদের আসল মিশনটাই ছিল এই টাইম ট্রাভেল ঘড়িটাকে উদ্ধার করা। এদিকে ইতিমধ্যেই জোন্স ট্রেনের ভেতর ঢুকে পড়ে বেশ কিছু জার্মানদের শেষ করে সামনে আগাতে থাকে।
এভাবেই যখন সে এক কামরা থেকে অন্য কামরায় যায় তখন দেখা যায় জার্মান সৈন্যরা তাকে কর্নেল ভেবে সেলুট দিতে শুরু করে দিয়েছে। আর সেই সুযোগ নিয়ে শেষ পর্যন্ত সে এমন এক কামরায় এসে পড়ে যেখানে ধরে ধরে সাজানো ছিল সব লুট করা অ্যান্টিক জিনিস। এখান থেকে সে বর্ষার ফলাটি হাতে নিয়ে বুঝতে পারে যে এটি আসলেই একটি ফেক জিনিস। তবে ইতিমধ্যেই জার্মান সৈনিকরা কর্নেলের কাছে জানিয়ে দেয় যে তাদের ট্রেনে শত্রুপক্ষ ঢুকে পড়েছে। তাই সবাই ব্যাসিলকে না মেরেই চলে যায় জোন্সকে খুঁজতে। কিন্তু সবাই চলে গেলে সেই রুমের ছদ্মবেশে এসে উপস্থিত হয় স্বয়ং ইন্ডিয়ানা জোন্স। এখানেই সে ব্যাসিলের কাছ থেকে জানতে পারে টাইম ট্রাভেলিং ঘড়ি অ্যান্টিকা থিরার কথা। তাই তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় সেটিকে উদ্ধার করার জন্য। কেননা এটা যদি একবার ভুল কোনো মানুষের হাতে পড়ে যায় তাহলে পৃথিবী অনেক বড় বিপদে পড়বে। এভাবেই কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জোন্সের হাতে এসে পড়ে সেই অধরা অ্যান্টিকা থিরা ঘড়িটি। অতঃপর ট্রেন থামানোর জন্য তারা দুজন মিলে চলে যায় ইঞ্জিন রুমে। তবে চারদিকে তখন জার্মান সৈনিকরা গিজগিজ করছে। তাই এমন পরিস্থিতি থেকে এখন পালানোই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং তারা ইঞ্জিন রুমের ছাদে পৌঁছানোর সাথে সাথেই শুরু হয় ভয়ঙ্কর লড়াই। ইতিমধ্যে ট্রেনটিও ততক্ষণে একটি বিপজ্জনক টানেলের কাছাকাছি চলে এসেছে। ফলে জার্মানরা মরিয়া হয়ে তাদের আটকানোর প্রাণপণ চেষ্টা চালাতে থাকে। কিন্তু ঠিক তখনই মিত্রবাহিনীর যুদ্ধবিমান সেখানে এসে হাজির হয়ে ট্রেনের লাইন উড়িয়ে দিতে থাকে। এমন পরিস্থিতিতে সেখানে চলে আসে জার্মান কর্নেল এবং সে ওই বর্ষা নিয়ে জোন্সের উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে। চলন্ত ট্রেনের ছাদে তাদের দুজনের মধ্যে চলতে থাকে এক ভয়ঙ্কর লড়াই। তবে শেষ পর্যন্ত জোন্সের এক বিশাল ধাক্কায় কর্নেল চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে প্রাণ হারায়। কিন্তু এরই মাঝে ফলার সেখানে আচমকা হাজির হয়ে জোন্সের হাত থেকে মূল্যবান অ্যান্টিকা থিরাটি নিজের দখলে নিয়ে নেয়। সে তার অহংকারের ঘোরে অ্যান্টিকা থিরা হাতে নিয়ে পাগলের মতো হাসতে শুরু করে। কিন্তু মুহূর্তেই বিশাল এক সিগন্যাল পাইপে বাড়ি খেয়ে ফলার বেঘরেই তার প্রাণ দিয়ে বসে এবং ভাগ্যক্রমে সেই অ্যান্টিকা থিরাটি আবারও চলে আসে জোন্সের কাছে। এদিকে জোন্স এবং ব্যাসিল দেখতে পায় তাদের মাথার উপরে রয়েছে মিত্রবাহিনীর যুদ্ধবিমান। ফলে বুঝতে আর বাকি থাকে না যে এই ট্রেনের উপর এখন বিশাল বোম্বিং হতে চলেছে। তাই তারা আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে চলন্ত ট্রেন থেকে নিচের নদীতে ঝাঁপ দেয়। আর জার্মানদের সেই স্পেশাল ট্রেনটি বিস্ফোরণে নদীর উপরে থাকা ব্রিজের সাথেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। অর্থাৎ ফাইনালি তারা এই বিশেষ ঘড়িটিকে উদ্ধার করে নিল। কিন্তু এরপর সেটা নিয়ে কি হয় তা জানতে আমরা চলে আসি বর্তমান সময়ে। সালটা এখন 1969 সালের জুলাই মাস। আমেরিকার 3 নভোচারী ঠিক এই সময়ে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম চাঁদে পা রাখে। তারা সেদিন মহাকাশ বিজ্ঞানে এক বিশাল ইতিহাস রচনা করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। পুরো আমেরিকা যখন এই চন্দ্র অভিযানে উল্লাস করছে তখন আমরা দেখতে পাই বৃদ্ধ ইন্ডিয়ানা জোন্স একাকী সময় কাটাচ্ছে। জোন্স এতদিন নিউ ইয়র্কের হান্টার কলেজের আর্কিওলজি প্রফেসর হিসেবে ক্লাস করিয়েছে। আজ তার এই ক্যারিয়ারের শেষ দিন। তাই সে অনেক আগ্রহ নিয়ে ক্লাসে গেলেও সবাই এই চাঁদ জয়ের আনন্দে তার দিকে কোনো মনোযোগই দেয় না। অতঃপর তাকে কলেজ থেকে রিটায়ারমেন্টের একটি গিফট দেওয়া হয়। তবে জোন্স সেটিকে রাস্তার এক সাধারণ ভিক্ষুককে দিয়ে দেয়। মোট কথা জোন্সের জীবনের অ্যাডভেঞ্চার বৃদ্ধ বয়সে এসে পুরোপুরি থমকে গেছে। এদিকে স্ক্রিনে এবার যাকে দেখানো হয় তাকে দেখে আমি পুরোই শকড হয়ে গিয়েছিলাম। কেননা এই ব্যক্তি আর কেউই নয়, সে হলো সেই নৎসি বাহিনীর পদার্থবিজ্ঞানী ফলার। কিন্তু সে তো সেদিন ট্রেন থেকে পড়ে মারা গিয়েছিল। তাহলে এখনো সে বেঁচে আছে কি করে? আসলে সেদিন ট্রেন থেকে পড়ে গেলেও সে কোনোভাবে বেঁচে যায় এবং এরপর থেকে সে নিজের নাম পুরোপুরি বদলে ডক্টর স্মিথ ছদ্মনাম ধরে নতুন জীবন শুরু করে। আর এই প্রতারক লোক এখন নাসার এক বিশেষ বিজ্ঞানী হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে। অর্থাৎ আমেরিকানরা এখনো জানে না যে সে ছিল একজন আগাগোড়া জার্মান। তবে নাম পাল্টালেও তার মধ্যে সেই পুরনো নাৎসি ইগো এখনো বিন্দুমাত্র কমেনি। এমনকি সে হিটলারের পরাজয়কে এখনো পর্যন্ত কিছুতেই মেনে নিতে পারেনি। ফলে এখনো সে আশায় বসে আছে সেই অ্যান্টিকা থিরাটি নিজের করে পেতে।
কেননা এটা দিয়ে সে অতীতে টাইম ট্রাভেল করে পুরো ইতিহাস পাল্টে ফেলতে চায়। আর এই উদ্দেশ্য হাসিল করার জন্যই সে এত বছর ধরে এভাবে ছদ্মবেশে দিন পার করছে। অন্যদিকে জোন্স যখন বিরক্তি নিয়ে বাড়ি ফেরে তখন তার সাথে দেখা হয় এক তরুণীর, যার নাম হেলেনা। এই মেয়েটি আসলে তার পুরনো বন্ধু ব্যাসিলের একমাত্র মেয়ে। হেলেনা বর্তমানে আর্কিওলজিতে নিজের ডক্টরেট ডিগ্রি করছে, যেখানে তার গবেষণার মূল বিষয়বস্তু ওই রহস্যময় জাদুকরী ঘড়ি অ্যান্টিকা থিরা। কেননা তার বাবা ব্যাসিল জীবনের শেষ দিন পর্যন্ত এই ঘড়ির টাইম ট্রাভেলিং ক্ষমতা নিয়ে পাগলের মতো গবেষণা করে গিয়েছিল। তাই সে এখানে এসেছে জোন্সের কাছ থেকে এর ব্যাপারে বিস্তারিত জানতে। তবে এই মুহূর্তে দেখা যায় একজন CIA এজেন্ট তাদের দুজনকে ফলো করছে। আসলে এরা ছিল সেই ভলারের লোক যারা গোপনে এই ডিভাইসটার খোঁজ করছিল। অন্যদিকে জোন্স তার কাছে সব শোনার পর তাকে নিয়ে একটা লাইব্রেরিতে প্রবেশ করে। আর এখানে সে তাকে এতদিনের সংরক্ষিত ওই অ্যান্টিকা থিরাটি বের করে দেখায় এবং এই ডিভাইসটা দেখে হেলেনার চোখ একদম বড় বড় হয়ে যায়। সে যেন নিজেকেই বিশ্বাস করতে পারে না, কেননা তার বাবা তাকে বলেছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জোন্স নাকি এই ডিভাইসটা ফ্রান্সের একটা নদীতে হারিয়ে ফেলেছিল, কিন্তু এটা যে এখনো তার কাছেই আছে তা সে জানত না। এছাড়াও সে জানায় যে তার বাবা নাকি বলেছিল এই ডিভাইসটা যদি খুঁজে পায় তাহলে সে যেন এটাকে ধ্বংস করে দেয়। তবে এই একটা কথা শুনে জোন্সের কেমন যেন খটকা লাগে, কিন্তু তারপরেও সে তাকে এই ডিভাইসের আসল কাহিনী বলতে থাকে। সে জানায় যে প্রাচীনকালে আর্কিমিডিস গ্রহ নক্ষত্রের গতিবিধিতে কিছু সমস্যা পর্যবেক্ষণ করার জন্য এই ডিভাইসটা বানিয়েছিলেন, কিন্তু তিনি বিশ্বাস করতেন যে এই ডিভাইস দিয়ে আরো বড় কোনো রহস্য সমাধান করা যাবে, এমনকি হয়তো এটা দিয়ে সময়কেও নিয়ন্ত্রণ করা যায়। তবে এই ডিভাইস যেন ভুল হাতে না পড়ে তাই তিনি সেটাকে দুই ভাগ করে দুই জায়গায় লুকিয়ে রাখেন। অর্থাৎ এখন একটা তো আছে জোন্সের কাছে, কিন্তু বাকিটা কোথায় লুকানো আছে তা আজ পর্যন্ত কেউই জানে না। তবে এটার নাকি একটা বিশেষ ম্যাপ রয়েছে, আর সেই ম্যাপ খুঁজে বের করতে পারলেই বাকি অর্ধেকটা হয়তো খুঁজে পাওয়া যাবে। তবে এসব কথা বলার মাঝেই দেখা যায় বাহির থেকে সেই CIA এজেন্ট সব শুনে নিয়েছে এবং তারা অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে হেলেনা যখন বুঝতে পারে যে ঘড়িটি সত্যি সত্যি জোন্সের কাছে আছে তখন সে চরম স্বার্থপরের মতো নিজের আসল রূপটি বের করে আনে। আসলে সে এখানে কোনো রিসার্চের জন্য নয়, বরং এখানে এসেছিল এটা চুরি করতে। তাই সে অনুসারে সে অত্যন্ত ধূর্ততার সাথে জোন্সকে বোকা বানিয়ে ওই অ্যান্টিকা থিরাটি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই CIA এজেন্টরা সেখানে চলে আসে এবং জোন্স সরাসরি তাদের মুখোমুখি পড়ে যায়। কিন্তু জোন্স তার তীক্ষ্ণ বুদ্ধি কাজে লাগিয়ে লাইব্রেরির ভেতরের বিশাল শেলফগুলো উল্টে দিয়ে কোনো মতে বেঁচে ফিরে। তবে বাইরের রুমে আসতেই সে দেখতে পায় তার এক সহকর্মী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, যাকে কিছুক্ষণ আগেই এই এজেন্টরা নির্মমভাবে হত্যা করেছে। এসব দেখে জোন্স দ্রুত পুলিশকে জানানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই এজেন্টরা তাকে ধরে একটি ভ্যানে তুলে নেয়। তবে এখানে জোন্স খুব সহজেই বুঝতে পারে যে এরা আসলে ভলারের ভাড়া করা গুন্ডা বাহিনীর সদস্য। এদিকে তাদের গোপন ভ্যানটি প্যারেডের ভিড়ের কারণে রাস্তায় আটকা পড়ে এক বিশাল যানজট তৈরি করে, ফলে এবার তারা জোন্সকে হাঁটিয়ে নিয়ে যেতে শুরু করে। জোন্স এই প্রচণ্ড ভিড়ের সুযোগ নিয়ে মিছিলে থাকা সাধারণ মানুষের সাথে সমান তালে স্লোগান দিতে দিতে এজেন্টদের কিল ঘুষি মেরে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর সে একজন পুলিশ অফিসারের ঘোড়ায় চড়ে বসে এবং প্যারেডের ভিড় ঠেলে তীব্র বেগে পালাতে শুরু করে। এদিকে এজেন্টরাও একটি বাইক ছিনতাই করে তার পিছু পিছু তাড়া করতে থাকে। তবে জোন্স শেষ পর্যন্ত তার ঘোড়াটিকে সোজা সাবওয়ে টানেলের ভেতরে ঢুকিয়ে দেয় এবং তীব্র বেগে আসা ট্রেনের সাথে পাল্লা দিয়ে অবশেষে এজেন্টদের ফাঁকি দিতে সক্ষম হয়। অতঃপর জোন্স পুলিশের হাত থেকে বাঁচার জন্য সোজা চলে যায় তার অনেক পুরনো এবং বিশ্বস্ত বন্ধু সালার কাছে। সাল্লাহ হলো জোন্সের এমন এক পুরনো সঙ্গী যে সব সময় চরম বিপদেও তাকে একদম সঠিক খবরাখবর দেয়। যথারীতি জোন্স তার সাথে ঘটা সবকিছু সাল্লাহকে খুলে বলে।
আর কিছুক্ষণের মধ্যেই সালাহ তাকে জানায় যে হেলেনা ওই মহামূল্যবান ঘড়িটি মরক্কোর তানজিয়া শহরের একটি গোপন আন্ডারগ্রাউন্ড অকশনে বিক্রি করতে যাচ্ছে। আর এর কারণ হলো হেলেনার নামে আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারদের বিশাল অঙ্কের ঋণ রয়েছে। এজন্যেই সে যে কোনো মূল্যে প্রচুর অর্থ জোগাড় করতে মরিয়া হয়ে আছে। জোন্স এই খবর শুনে রীতিমতো হতবাক হয়ে যায়, কেননা সে কোনোভাবেই আর্কিমিডিসের এই জাদুকরি ঘড়িটি খারাপ মানুষের হাতে যেতে দিতে পারবে না। তাই এবার সে হেলেনাকে এই ভয়ঙ্কর ভুল করা থেকে আটকাতে সরাসরি মরক্কোর উদ্দেশ্যে রওনা দেয়। আর এভাবেই জোন্স আবারও পা বাড়ায় এক নতুন অ্যাডভেঞ্চারে। অতঃপর জোন্স মরক্কোয় পৌঁছে ওই গোপন নিলামের আসরে ঢুকে পড়ে। সেখানে সে হেলেনাকে সরাসরি ডায়ালটি বিক্রি করা থেকে আটকাতে চায়, কিন্তু হেলেনা তার কথায় বিন্দুমাত্র পাত্তা না দিয়ে উল্টো নিলামের দাম বাড়াতে থাকে। তবে অন্যদিকে সেখানে চলে আসে স্বয়ং ভলার এবং তার নাৎসি বাহিনী। এরপর সে ডায়ালটিকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করে সবার সামনে থেকে সেটি ছিনিয়ে নিতে চায়, কেননা সে যে কোনো মূল্যে টাইম ট্রাভেল করে তার সেই পুরনো নাৎসি সাম্রাজ্য আবারও নতুন করে ফিরিয়ে আনতে চায়। কিন্তু জোন্স থাকতে তা এত সহজে সম্ভব নয়। ফলে জোন্স তার বুদ্ধি কাজে লাগিয়ে হঠাৎ করে ঘড়িটি নিজের হাতে নিয়ে নেয়। ফলে ওই নিলামের ঘরে মুহূর্তের মধ্যেই এক ভয়ঙ্কর পরিস্থিতি নেমে আসে। চারদিকে চলতে থাকে এলোপাথারি গোলাগুলি। অন্যদিকে হেলেনার সাথে থাকা টেরি নামের একটি ছেলে ঠিক তখনই একটি টুকটুক বা অটো নিয়ে ওই নিলামের বাইরে হাজির হয়। এই টেরি হলো হেলেনার অত্যন্ত বিশ্বস্ত একজন শাগরেদ, যে কিনা চুরিবিদ্যা এবং যে কোনো যানবাহন চালানোয় দারুণভাবে দক্ষ। ফলে তারা দুজনে যখন পালাতেই যাচ্ছিল তখনই সেখানে জোন্স তাদের প্রোটেক্ট করতে চলে আসে। কিন্তু সমস্যা বেঁধে যায় অন্যদিকে। এখানে স্থানীয় গ্যাংস্টার রহিমও তার বিশাল বাহিনী নিয়ে হেলেনাকে খুন করার জন্য তাদের পিছনে পড়ে যায়। আসলে হেলেনা কিছুদিন আগেই এই রহিমের সাথে প্রেমের অভিনয় করে তাকে চরম ধোঁকা দিয়েছিল। ফলে মরক্কোর সেই আঁকাবাঁকা রাস্তায় শুরু হয়ে যায় মুভির সবচেয়ে শ্বাসরুদ্ধকর চেজিং। এখানে থ্রিলিং ও অ্যাকশন দেখে তুমি হতবাক হতে বাধ্য হবে। এভাবেই জোন্স নিজেই শহরের উঁচু নিচু সিঁড়ি দিয়ে এমন অদ্ভুতভাবে অটো চালায় যা দেখে আমি পুরোই অবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু ঠিক তখনই রহিমের লোকেরা চারদিক থেকে তাদের ঘিরে ধরে গুলি ছুটতে থাকে। তবে জোন্স তার তীক্ষ্ণ বুদ্ধি কাজে লাগিয়ে অন্য একটি ধ্বংসপ্রায় গাড়ি দিয়ে রহিমদের লোকেদের ব্যালেন্স পুরোপুরি নষ্ট করে দেয়। হেলেনাও চলন্ত অটো থেকে লাফিয়ে পড়ে ভলারের গাড়ি থেকে ডায়ালটি ছিনিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে। এভাবেই তারা সবাই মিলে একের পর এক ভয়ঙ্কর বাধা পেরিয়ে ঘড়িটি তাদের নিজের কাছে নিয়ে নিতে সক্ষম হয়। এরপর তারা নিরাপদ জায়গায় পৌঁছেই সিদ্ধান্ত নেয় যে এই ঘড়ির সেকেন্ড পার্ট খোঁজা এখন সবার আগে প্রয়োজন। তখন হেলেনা জোন্সকে জানায় যে তার বাবা ব্যাসিল ঘড়িটি নিয়ে গবেষণা করার সময় বেশ কয়েকটি গোপন নোটবুক লিখেছিল। সেই নোটবুকগুলোতে আর্কিমিডিসের গ্রাফিকো নামের একটি বিশেষ পাথরের কথা খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এই গ্রাফিকো পাথরটি মূলত এমন একটি ম্যাপ যা তাদেরকে ঘড়িটির বাকি অংশের কাছে সরাসরি নিয়ে যাবে। হেলেনা আরও জানায় যে ওই পাথরটি প্রাচীন গ্রিসের ইজিয়ান সাগরে ডুবে যাওয়া একটি পুরনো রোমান জাহাজের ধ্বংসস্তূপের ভেতর রয়েছে। ফলে এবার তাদের সেখানে যেতে হবে ওই ম্যাপ উদ্ধারের জন্য। এখন সেই প্ল্যান অনুসারে তারা সবাই গ্রিসের দিকে রওনা হয়। এরপর সেখানে পৌঁছেই জোন্স দেখা করে তার পুরনো বন্ধু র্যানির সাথে। এই র্যানি হলো স্পেনের একজন এক্সপার্ট ডুবুরি, যে কিনা অনায়াসেই সমুদ্রের যে কোনো গভীরতায় অভিযান চালাতে পারে। সব শোনার পর সে তাদেরকে তার নিজস্ব জাহাজে করে সমুদ্রের ঠিক সেই জায়গায় নিয়ে যায় যেখানে ওই প্রাচীন রোমান জাহাজটি ডুবে আছে। রেনি তাদেরকে সমুদ্রে নামার আগে সেখানকার ভয়ঙ্কর বড় বড় ইল মাছের ব্যাপারে খুব ভালোভাবে সতর্ক করে দেয়। এর কারণ হলো এই ইল মাছগুলো সাপের মতোই ভয়ঙ্কর। এরা একবার কাউকে কামড়ে ধরলে সহজে ছাড়তে চায় না। আর যারা আমার এই চ্যানেলে ইন্ডিয়ানা জোন্সের এর আগের একটি ভিডিও দেখেছো তারা তো জানোই যে জোন্স সাপকে কতটা ভয় পায়। তবে তারপরও জোন্স এবং হেলেনা অনেকটা বাধ্য হয়ে স্কুবা ডাইভিংয়ের স্যুট পরে সমুদ্রের অন্ধকার গভীরে ঝাঁপ দেয়। তারা দুজনে মিলে পানির নিচে থাকা অসংখ্য কঙ্কাল সরিয়ে শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গ্রাফিকো বক্সটি খুঁজে পায়।
তবে তারা যখন ফিরতে যাবে ঠিক সেই মুহূর্তেই ভয়ঙ্কর কিছু ইল মাছ তাদের আক্রমণ করে বসে। জোন্স তখন তার হাতে থাকা ফ্লেয়ার জ্বালানো লাঠিটি দিয়ে মাছগুলোর সাথে নিজের জীবন বাঁচাতে আপ্রাণ লড়াই করতে থাকে। ইতিমধ্যে জাহাজের অন্য ক্রুরা বিপদ বুঝতে পেরে তাদেরকে দ্রুত দড়ি টেনে পানির ওপরে তুলে আনে। আর ঠিক এভাবেই তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে ওই গুপ্তধনের বাক্সটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই জাহাজের দিকে হাজির হয় নতুন এক বিপদ। তারা দেখতে পায় যে ফলার তার দুর্ধর্ষ লোকজন নিয়ে আগে থেকেই সেখানে তাদের জন্য অপেক্ষা করছে। এরপর ফলারের লোকেরা পুরো জাহাজের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নেয় এবং সবাইকে বন্দি বানিয়ে ফেলে। এখানে ফলার তাদের কাছে ওই গ্রাফিকোর বক্সটি ছিনিয়ে নেয়। তারপর সে ওই বক্স খুলে তার ভেতর থেকে একটা পাথরের খণ্ড বের করে। এই পাথরের খণ্ডটিতে পলিভিয়াস নামের এক বিশেষ সাংকেতিক ভাষায় ঘড়ির বাকি অংশের ঠিকানা লেখা ছিল, কিন্তু সমস্যা হচ্ছে এই ভাষা সে পড়তে পারছে না। তাই সে জোন্সকে এটা পড়ে শোনাতে প্রেসার দিতে থাকে। কিন্তু জোন্স তার কথায় রাজি না হলে ফলার তার চোখের সামনে রেনিকে নির্মমভাবে হত্যা করে। আর এরই মাধ্যমে ফলার বুঝিয়ে দেয় যে তার আদেশ অমান্য করলে কী পরিণতি হতে পারে। কিন্তু হেলেনা সবার জীবন বাঁচানোর জন্য ওই গ্রাফিকো পাথরের কোডটি পড়ে শোনাতে রাজি হয়ে যায়। তবে এখানে সে করে একটা চালাকি। সে এই কাজ করার বিনিময়ে বিশাল অঙ্কের টাকা দাবি করে বসে। এটা শুনে ফলার তার হাতে কিছু ডায়মন্ড তুলে দিলে সে তা পড়ে শোনাতে থাকে। এখানে হেলেনা তাকে জানায় যে ঘড়ির বাকি অংশটি রয়েছে আলেকজান্দ্রিয়া শহরের একটি প্রাচীন লাইব্রেরির নিচে। কিন্তু মজার ব্যাপার হলো এখানে হেলেনা তাদের সবাইকে সম্পূর্ণ ভুল একটি ঠিকানা দিয়ে বোকা বানানোর চেষ্টা করছিল। সেই সংকেত পড়ার ফাঁকে ফাঁকে অত্যন্ত সাবধানে তার নিজের কাছে একটি ডায়নামাইট তুলে নেয়। আর কথা শেষ করা মাত্রই সে ওই বোমাটি জাহাজের ডেকে ছুঁড়ে মেরে বিশাল এক বিস্ফোরণ ঘটায় এবং এই সুযোগে তারা ভলারদের বোট নিয়েই সেখান থেকে পালিয়ে যায়। এরপর নিরাপদ দূরত্বে এসে জোন্স পাথরের গ্রাফিক ও খণ্ডটি ভালোভাবে পরীক্ষা করতে থাকে। এখানেই সে বুঝতে পারে যে সাধারণ কোনো পাথরের বস্তুর ওজন এত কম হতে পারে না। তাই হতেই পারে এটি কোনো পাথরই না, কারণ প্রাচীনকালে আসল জিনিস লুকোতে কাঠ বা মোমের প্রলেপ ব্যবহার করা হতো। ফলে পকেট থেকে একটা লাইটার বের করে সে গ্রাফিকোটিতে সরাসরি আগুন ধরিয়ে দেয়। এভাবেই উপরের প্রলেপ পুড়ে যেতেই ভেতর থেকে বেরিয়ে আসে খাঁটি সোনার আসল গ্রাফিকোটি। একবার চিন্তা করো, গ্রেট আর্কিমিডিস তার গুপ্তধনটি কতটা বুদ্ধিমত্তার সাথে লুকিয়ে রেখেছিল। এরপর জোন্স সোনার গ্রাফিকোটির সংকেত পড়ে জানতে পারে যে আর্কিমিডিসের আসল কবরটি রয়েছে সিসিলি শহরের ইয়ার অফ ডায়োনিসিয়াস নামের একটি গুহার ভেতর। আর সেখানেই রয়েছে এই ঘড়ির আরেকটি অংশ, যার ফলে তারা এবার চলে আসে সিসিলি শহরে। কিন্তু এখানে তাদের জন্য এমন এক বিপদ অপেক্ষা করছিল যা তারা কল্পনাও করেনি। এখানে দেখা যায় হেলেনার সাথে থাকা টেডি নামের ছোট ছেলেটি আইসক্রিম কিনতে তাদের থেকে কিছুটা দূরে সরে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ভলার এবং তার দলবল। তারা তাকে জোর করে ভ্যানে তুলে কিডন্যাপ করে ফেলে। আর এভাবেই তারা ফেঁসে যায় নতুন এক বিপদে। তবে এখানে হেলেনা জানায় যে তারা যেখানেই যাক না কেন তারা অবশ্যই তাদেরকে ফলো করবে এবং টেডিকেও তারা এই মুহূর্তে কোনো ক্ষতি না করে তথ্যর জন্য ব্যবহার করবে। তাই যথারীতি জোন্স এবং হেলেনা নিজেদের কাজে লেগে পড়ে। তারা দুজন সোজা চলে যায় ইয়ার অফ ডায়োনিসিয়াস গুহায়, যার ভেতরটা বেশ দমবন্ধকর এবং ঘুটঘুটে অন্ধকার ছিল। এখানে তারা গ্রাফিকোর সংকেত থেকে জানতে পেরেছিল যে হারিকেন বা ঝড়ের মতো প্রতিধ্বনি ব্যবহার করে আসল পথ খুঁজে বের করতে হবে। তাই এবার তারা নিজেরাই অদ্ভুত সব শব্দ তৈরি করতে করতে সামনের দিকে এগোতে থাকে এবং এভাবেই যেখানে সবচেয়ে জোরে শব্দের প্রতিধ্বনি ফিরে আসছিল তারা ঠিক সেই দিকটাই বেছে নেয়। কিন্তু ততক্ষণে তাদের বাধা দিতে সেখানে টেডিকে নিয়ে উপস্থিত হয় ফলার ও তার বাহিনী। এদিকে জোন্সরা গুহার সরু পথ পার হয়ে একটা অদ্ভুত পুলের সামনে এসে দাঁড়ায়। এই পুলের দুই পাশে কিছু বড় বড় পাথরের খণ্ড খুব সুন্দরভাবে সাজানো ছিল। এসব দেখে জোন্স বুঝে যায় যে এই পুলের মধ্যেই লুকিয়ে আছে সমাধির আসল পথটি।
এর কারণ হলো আর্কিমিডিস পানির উচ্চতা বাড়ার বৈজ্ঞানিক সূত্র নিয়ে অনেক বেশি গবেষণা করেছিলেন। ফলে তারা দুজনে মিলে ওই ভারী পাথরগুলো সরাসরি পানির ভেতরে ফেলতে শুরু করে এবং তার অনুমান মতোই একসময় পুলের সব পানি সরে গিয়ে নিচ দিয়ে খুলে যায় গোপন একটি দরজা। এভাবেই জোন্স তার অসাধারণ বুদ্ধিমত্তা খাটিয়ে বের করে ফেলে 2000 বছরের পুরনো আর্কিমিডিসের সমাধি। এরপর তারা সমাধির উপরে থাকা ধুলোমাখা কাপড় সরাতেই দেখা মেলে আর্কিমিডিসের মমি করা লাশটি, আর তার ঠিক পাশেই খুঁজে পাওয়া যায় সেই বহুল প্রতীক্ষিত ঘড়িটির সেকেন্ড পার্ট, যা ফাইনালি তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিন্তু জোন্স একটা জিনিস দেখে বেশ অবাক হয়ে যায়। সে দেখতে পায় মমির হাতে একটি আধুনিক ঘড়ি। তবে এটা কি করে সম্ভব? কেননা আজ থেকে 2000 বছর আগে এই ধরনের আধুনিক ঘড়ির আবিষ্কার হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এসব দেখে জোন্সও এবার শিওর হয় যে এই ঘড়ি দিয়ে আসলেই টাইম ট্রাভেল করা পসিবল। কিন্তু ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় ফলার এবং সে তাদের কাছ থেকে সেই মূল্যবান ডিভাইসটি ছিনিয়ে নেয়। এরপর তারা জোন্সদের ধরে নিয়ে যায় একটা এয়ারফিল্ডে। এই এয়ারফিল্ডে আগে থেকে রেডি ছিল একটা নাৎসি যুদ্ধ বিমান। আসলে তাদের উদ্দেশ্য ছিল এই ডিভাইসটি ব্যবহার করে 1939 সালে যাওয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই হিটলারকে হত্যা করে ফলারই হবে নৎসি বাহিনীর লিডার। মানে ইতিহাস বদলানোর কি ভয়ঙ্কর প্ল্যান একবার চিন্তা করো। ইতিমধ্যেই ফলার সেই ম্যাপটা পড়ে জানতে পারে যে কিভাবে এই টাইম ট্রাভেল মেশিনটা কাজ করে। নির্দেশনা অনুযায়ী ঘড়িটি চালু করতেই আকাশের মাঝখানে একটা পোর্টাল খুলে যায়, যেখানে প্রবেশ করলেই টাইম ট্রাভেল করা যাবে। তাই তারা এবার সেই পোর্টালের দিকে রওনা দেয় এবং দেখতে দেখতেই ফলার পোর্টালটির একদম কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু এখানে জোন্স বুঝতে পারে যে ফলারের এই টাইম ট্রাভেলিং ক্যালকুলেশনে মারাত্মক একটি ভুল রয়েছে। এর কারণ হলো আর্কিমিডিস যখন এই ঘড়ি বানিয়েছিলেন তখন মহাদেশীয় কন্টিনেন্টাল ড্রিফের কথা কেউ জানতই না। ফলে পৃথিবীর মানচিত্র সময়ের সাথে সাথে যে পরিবর্তিত হয়েছে সেটা ওই ঘড়ির হিসেবে ধরা নেই। তার মানে এটার কোনো গ্যারান্টি নেই যে তারা ঠিক 39 সালেই পৌঁছাবে। যার ফলে জোন্স চিৎকার করে ফলারকে প্লেন ঘোরাতে বলে, কিন্তু অহংকারী ফলার তার কথায় বিন্দুমাত্র কান দেয় না। তবে জোন্সের আইডিয়া অনুসারেই সামনে যা ঘটে তা একদমই অকল্পনীয়। এখানে দেখা যায় তারা 1939 সালে না পৌঁছে সোজা চলে গেছে 213 খ্রিস্টপূর্বের সিরাকিউস শহরে। এখানে তারা দেখতে পায় এমন এক পৃথিবীকে যেখানে নেই কোনো আধুনিক ঘরবাড়ি, শুধু দেখা যাচ্ছে সমুদ্রের বুকে গর্জে ভেসে যাচ্ছে সব প্রাচীন রোমানদের বিশাল যুদ্ধজাহাজ। অন্যদিকে রোমান সৈন্যরা এমন বিশাল প্লেনটিকে প্রথম দেখা মাত্রই একটা ড্রাগন বলে ভেবে নেয়, যার ফলে তারা প্লেনের দিকে লক্ষ্য করে বর্ষা আর গোলা ছুটতে শুরু করে। এভাবেই এক আঘাতে প্লেনের ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে এই ম্যাসাকারের সুযোগ নিয়ে জোন্স ও হেলেনা ভেতরে শুরু করে মারামারি। এভাবেই দুর্দান্ত এক ফাইটিংয়ের পর তারা সুযোগ বুঝে প্যারাশুট নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এদিকে ফলার আর সেই প্লেনকে নিজের কন্ট্রোলে রাখতে না পেরে আছড়ে পড়ে মাটিতে এবং ফাইনালি এমন মুহূর্তের মধ্যে দিয়েই ফলারের জীবনের অবসান ঘটে। তবে এবার আমরা দেখতে পাই স্বয়ং আর্কিমিডিসকে, যে কিনা তখনও সেই অ্যান্টিকাথিনাটি বানাচ্ছিল। ঠিক এমন মুহূর্তে প্লেন ক্র্যাশের কথা শুনে সে ছুটে আসে তা দেখার জন্য। তবে এখানে এসে সে পুরোই অবাক হয়ে যায়, কেননা আর্কিমিডিস খুঁজে পায় একদম তৈরি করা অ্যান্টিকাথিরাটি। তার মানে মুহূর্তেই সে বুঝে যায় এই জিনিসগুলো এসেছে ভবিষ্যৎ থেকে এবং তার ডিভাইসটা ফাইনালি কাজ করেছে। এছাড়াও সে ফলারের হাতের ঘড়িটা দেখে সেটা গবেষণার জন্য নিজের কাছে রেখে দেয়। আর ঠিক এই ঘড়িটাই আমরা কিছুক্ষণ আগেই তার মমিতে দেখতে পেয়েছিলাম। এদিকে জোন্সরাও সেফলি ল্যান্ড করে আর তখনই সেখানে হাজির হয় স্বয়ং আর্কিমিডিস। জোন্স নিজের চোখের সামনে ইতিহাসের এই মহান স্থাপতিকে দেখে রীতিমতো আবেগে আপ্লুত হয়ে যায়। এছাড়াও সে এই প্রাচীন যুগের ভয়ঙ্কর যুদ্ধ দেখে একেবারে মুগ্ধ হয়ে পড়ে। জোন্স এবার অত্যন্ত ইমোশনাল হয়ে হেলেনাকে বলে যে সে আর বর্তমান সময়ে ফিরে যেতে চায় না। এখন এই কথা শুনে তো হেলেনা পুরোই হতভাগ হয়ে পড়ে। তবে তার এই আত্মঘাতী সিদ্ধান্তের আসল কারণ হলো জোন্সের জীবনে এখন আপন বলতে আর কেউই নেই।
কেননা যুদ্ধে তার নিজের একমাত্র ছেলে মারা গিয়েছে এবং তার স্ত্রী এই শোক থেকে আর কখনোই উঠতে পারেনি, ফলে সেও তাকে ছেড়ে দিয়ে একদম একা করে চলে গেছে। তবে হেলেনা তার এই পাগলামি দেখে বেশ বিরক্ত হয়, কেননা সে যদি এখানে থেকে যায় তাহলে সম্পূর্ণ ভবিষ্যৎ পাল্টে যাবে। কিন্তু জোন্স কিছুতেই রাজি না হওয়ায় হেলেনা শেষ পর্যন্ত তাকে সজোরে এক ঘুষি মেরে পুরোপুরি অজ্ঞান করে দেয়। অতঃপর জোন্স চোখ খুলে নিজেকে 1969 সালের বর্তমান সময়ে আবিষ্কার করে। কিন্তু প্রশ্ন হলো, তারা এখানে ফিরল কি করে? আসলে টেডি নামের যে ছেলেটি ছিল সে কোনো মতে পালিয়ে তাদের পিছু নিয়েছিল, যার ফলে সেও ওই এয়ারফিল্ড থেকে ছোট একটা প্লেন চুরি করে কোনো মতে তাদের সাথেই পোর্টাল ভেদ করে সেখানে চলে যায়। আর এরপর সেই প্লেনের সাহায্যেই তারা বর্তমানে ফিরে আসতে সক্ষম হয়। এদিকে জোন্স অত্যন্ত হতভাগ হয়ে হেলেনাকে প্রশ্ন করে যে সে কেন তাকে ওই প্রাচীন সময়ে ফেলে আসলো না। কিন্তু ঠিক তখনই ঘরের দরজা খুলে হাজির হয় তার স্ত্রী ম্যারিয়ান। আসলে হেলেনাই তাকে খবর দিয়ে এখানে নিয়ে এসেছিল। জোন্স এতদিন পর নিজের স্ত্রীকে দেখে আবেগে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে এবং তাদের এই পুনর্মিলনী প্রমাণ করে যে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হলো নিজের ভালোবাসার মানুষদের সাথে থাকা। আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় এই অসাধারণ অ্যাডভেঞ্চার মুভিটি। জানি না তোমাদেরকে কতদূর বুঝিয়ে বলতে পেরেছি, তবে হ্যাঁ, আমি চেষ্টা করেছি। সুতরাং ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলে যেও না। আর হ্যাঁ, ইন্ডিয়ানা জোন্স সিরিজের কিন্তু আরও কিছু মুভি রয়েছে, তাই যদি তোমরা চাও তাহলে আমি সেগুলো এক্সপ্লেন করতে পারি। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আশা করছি তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।